হ্যাঁ না ভোটে আমি তো ভোট দিয়েছি, যে আঙুলে দাগ রয়েছে এখনো আছে। হ্যাঁ এখনো ওঠে না। আচ্ছা। কায়দা করে দিছে। হ্যাঁ, হয় কারে হা পড়তে না পারে, নয় কারে না পড়তে না পারে, তাদের জন্য ওই যে ক্রস অথবা মানে নেগেটিভ অথবা যেটা পজিটিভ বুঝতে পারে না হে জিনিস তো ওখানে দিছে কে? একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না, তার মানে যা কিছু মানে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। জুলাই সনদ তো হুবহুব বাস্তবায়ন করার ম্যান্ডেট বিএনপির না। সব বলা আছে যে সব তারা যে ইলেকশন ম্যানিফেস্টো দিছে ওটার ভিতরে লিখিত আছে, সুতরাং আইনে তারা ঠিক আছে। গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে। জুলাই সনদ যদি বাদও হয়ে যায়, ধরেন কোর্ট বাদ করে দিলে তাদের তো 31 দফা আছে, 31 দফার ভিতরে নোট অফ ডিসেন্ট নাই। 31 দফা যেটা, সেটা হলো দলীয় ম্যানিফেস্টো। এটা বাংলাদেশের 100% জনগণের নয়, 100% জনগণের ম্যানিফেস্টো হইল গণভোট। আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ, রয়েছেন আলোচক হিসেবে আবু হেনা রাজ্জাকি, তিনি সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এম এ আজিজ, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় সরাসরি যেতে চাই। আমরা ঢাকার সহ মানে ছয় সিটিতে প্রশাসক নিয়োগ ইস্যুটা নিয়ে আমরা শুরু করতে চাই। সেখানে ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জানাব রাজ্জাকে, যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান এবং আবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া, এই দুটো বিষয় কি একটু সাংঘর্ষিক কিনা? দুটি বিষয়কে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা নির্বাচনমুখী, মানে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকে ফ্রম ডে ওয়ান সবাই নির্বাচনমুখী। জি, সবাই নির্বাচনমুখী, সবাই গণতান্ত্রিক এবং সবাই সংবিধানকে গুরুত্ব দেয়, ইত্যাদি ইত্যাদি আলোচনাটা আমরা শুনছি। এবং সেখানে সংস্কার পরিষদ হইল, রাজনৈতিক দল 7-8 মাস করলো, শেষ পর্যন্ত চলে গেল একটা গণভোটে, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয়, এই কারণে সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। জি। এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলরের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন, তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ দিয়েছেন। কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওরা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবে? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে, আচ্ছা, সাধারণত। আচ্ছা। কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়া আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই, কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে, আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি যদি 2 মাস, 3 মাস, 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবেন না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা
এনসিপিকে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে না। কিন্তু যখনই ক্ষমতার পালাবদল হয়ে গেল তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটাই স্বাভাবিক। যারা প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপতো, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না, কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের, একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায় তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন তখন তারা পরিষ্কার আপনার লোক হলো, নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে? না, সেই নিশ্চয়তা না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন তাহলে তো অপোজিশন লোক আছে এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি, এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতি যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলি এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন যদি আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন, আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন তারা আগের সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতো। না 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 না, তাদেরকে যদি নাও রাখেন, আমি তো বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসক কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি। আর 1, 2 হচ্ছে আপনি যদি আবার কমিশনার চিন্তা করেন, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো যদি চিন্তা করেন, অনেক কাজ আছে যেগুলো তারা করে, ওই পর্যন্ত মেয়রদের কাজ না। সেই জায়গাগুলো তো বসে আছে এখনো। আচ্ছা, সেই জায়গাগুলো আপনি কি করবেন? সেই জায়গাগুলো কি আপনি নির্বাচন করবেন? তাহলে যদি সেটা, তার মানে হচ্ছে আপনি যদি এই আসনগুলায় মেয়র বসাই দিয়ে আপনি যদি মনে করেন মাঠের কাজটা করবেন, যেখানে আপনার পরিকল্পনা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, সেটা কি এনশিওর করতে চাচ্ছেন কিনা? তার গণতান্ত্রিক সরকারের এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনার দীর্ঘ 1.5 বছর শুধুই নির্বাচনে বিশ্বাসী বারবার বলেছেন, সেই নির্বাচনে বিশ্বাসী হয়ে আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর প্রশাসক নিয়োগ, এবং সেটা আপনার দলীয় লোক, এই দলীয় লোক নিয়োগ দিয়েছেন শুধুমাত্র আপনার প্লট তৈরি করার জন্য, যেই ব্লেমগুলো ছিল ওই আসিফ মাহমুদকে নিয়ে,
তারা যখন হয়েছিল যে তারাও প্লট তৈরি করতেছে এবং স্থানীয় নির্বাচনের কথা তারা যখন আগে বলছে তখন তারা বলছে যে ক্ষমতায় থেকে তারা প্লট তৈরি করে তারপরে এটা করবে। তা আমি এটা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। এক, 2 নম্বর, 31% ভোট পাওয়া বিরোধী দলকে আপনি পুরা এড়ায় গিয়া আপনি আপনার দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। দলীয় লোক নিয়োগ না দিতেন তাহলে এক কথা, আপনি দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, তাহলে আপনার নির্বাচনের মাধ্যমেই দলীয় লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, আপনি মাঝখানে একবার গণভোটের প্রসঙ্গ তুললেন। গণভোটের ফল সংশোধন হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। সেখানে ভোট কমেছে 10,73,000-এর বেশি। নির্বাচনী ফলাফল প্রকাশের 2 সপ্তাহ পর আবার এই গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে খবরে বলা হয়েছে যে সংশোধিত ফলাফলে হানা ভোটের সংখ্যা কমেছে, সেই সঙ্গে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি নির্বাচন কমিশন। সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন বলছে যে গণভোটে মোট ভোট পড়েছে 7,63,21,407টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে 74,35,196টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 6,91,86,211টি। এর মধ্যে হা ভোটের সংখ্যা 4,72,25,980টি। এখন এর আগে নির্বাচনের ঠিক পর দিনই অর্থাৎ গত 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল গণভোট সারা দেশে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660টি। এখন আপনি বলবেন যে এই যে এতদিন পর, সে 13 তারিখের ফলাফল ঘোষণার পর আজকে নতুন করে 10 লাখ ভোট নির্বাচন কমিয়েছে, 11 লাখ ভোটের মতো কমিয়েছে, এই বিষয়টাকে আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয়? কতটা গ্রহণযোগ্য সেটা বড় বিষয় না। বিষয় তো এটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না, এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি না, এটা ক্লাব না যে চালাই দিলাম। জি, আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে নাতে কত পড়েছে সেগুলা প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন। এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হা ভোটই জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে, 74 লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে এবং আপনার এই কাউন্টিং জটিলতা আপনি সমস্ত কাউন্টিং এর আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়, আমার মাথা ব্যথা না এই কারণে আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা হয়, এগুলো আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশনের প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু হা ভোট যে গণভোটের যে বিষয়টা সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কারভাবে তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি তাতে মনে হয় যে এই গণভোট টনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন তারা আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনাদের দুইটা প্রশ্নই আসবে, সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি, এই যে প্রশ্নবিদ্ধ করলেন। এবং সে সিকিউর থেকে, মানে এরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না। আচ্ছা, আমাদের মধ্যে ইতোমধ্যেই
জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনি বোধহয় এই জিনিসটা শুনছিলেন যে আজকে, মানে আমার প্রশ্ন ছিল যে আজকে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে সেখানে 10,73,000-এর বেশি মানে ভোটকে তারা কম দেখিয়েছে। এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। এখন আপনি কি বলবেন যে তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন নিজেরাই হয়তো এই জিনিসটা তারা করেছে, ইচ্ছা করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনার কি মনে হয়? দেখেন, এটা হতে পারে যে তখন তো ফাইনাল চূড়ান্ত ছিল না, এখন চূড়ান্ত। কিন্তু আমার কথা হচ্ছে যে চুরির তো একটা মহাবিদ্যা আছে। ধরেন যা রেজাল্ট আছে ওইটাই যদি প্রজ্ঞাপনে আসতো তাহলে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হতো না। এখন তো মনে হচ্ছে যে যে অভিযোগ করছে, ইতিমধ্যে কিন্তু জামাতের 3 সেটে অভিযোগ দিয়েছে যে ওখানে কারচুপি হয়েছে, তখন এটা কিছুটা বৈধতা আনঅফিসিয়ালি পায় না, একটা জনশ্রুতি তৈরি হয় যে এখানে যদি ভোট গণনা সঠিক না হয় ওখানে তাহলে ভোট গণনা এখানেও ইয়ে থাকতে এক জায়গায় জটিলতা হলে আরেক জায়গায় হয় না, গ্যারান্টি কি? এটা আমার মনে হয় এখন ফাইনাল স্টেজে। এখন সংসদ বসবে কি বসবে না, সংসদে জুলাই জাতীয় সনদ অ্যাকসেপ্ট হবে কি হবে না, এই পর্যায়ে আছে। এই পর্যায়ে এটা ক্রাইসিসটা অ্যাভয়েড করতে পারতো আমার মনে হয় দেশের স্বার্থে। এখানে তো একবার ঘোষণা করে ফেলছে, এটাকে চেঞ্জ করে ভোট কমায় দিয়ে লাভ হলো কি? তাতে তো রেজাল্ট একই হলো, রেজাল্ট তো আর এরপর হয় নেই। আচ্ছা, আবার ধরেন জামাত ইসলাম যে অভিযোগ দিচ্ছে 3টে সিটে কারচুপি হয়েছে, আবার কোর্ট বলছে তাড়াতাড়ি করে কারচুপি করছে, এটার ব্যালট পেপার টেপার সব জমা নাও, কাস্টডি নাও। কিন্তু এখন প্রশ্ন হলো, ধরেন এই 3 সিটে জামাত পেয়েই গেল, তাতে তো রেজাল্টে হেরফের হচ্ছে না, মেজরিটি নষ্ট হচ্ছে না, কিন্তু ক্রাইসিসটা অ্যাগ্রাভেট করবে। আমার বললো বক্তব্য। আপনারও কি একই মত যে নির্বাচন কমিশন তারা ইচ্ছা করে বা তাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটাকে মানে ট্রিগার করে দিল যে আলোচনা থাকুক, মানে বিতর্ক আছে নির্বাচন নিয়ে? না, দেখেন, এর সাথে আমি বলি যে হাইকোর্টে অলরেডি একটা রিট পিটিশন আছে এগেনস্ট জুলাই জাতীয় সনদ, তার হিয়ারিং সম্ভবত 1 তারিখে হবে। জি, তাহলে এটার লিগ্যালিটি নিয়ে তখন তো বলবে। এখন তো অভ্যুত্থান তো ওখানে করে লাভ হবে না, আইনে আসতে হবে জুলাই সনদ বৈধ কি বৈধ না। হ্যাঁ, ধরেন ওটা বাতিল হলে একরকম, আবার ওটা পক্ষে রায় দিল যে বৈধ, বৈধ করার সুযোগ কম। এটা বরাবরই রাজকীয় জানে। আমি বলছি যে জুলাই সনদ আদেশ প্রেসিডেন্ট দিয়ে, সংসদ সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। তো এখন যদি ধরেন অবৈধ হয়ে আসে, আর এই ক্রাইসিসটাও যদি ভোটের সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটে এত কিছু, একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ আপনার মতে? দেখেন, উনি লয়ার সুপ্রিম কোর্টের। জি, আমি বরাবর বলছি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সম্মত রাখার জন্য ওথ নিয়েছে। এই সরকার যে সংস্কার করছে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই। আর এই সংবিধান যেহেতু আছে, এটা সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত থাকা অবস্থায় কোনো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নেই, যেটা মূল কোনো সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে। কিন্তু এই পুরো জিনিসটাই তো তাহলে বিতর্কিত একটা জায়গায় ছিল। এই সরকার যেভাবে গঠন হয়েছে, সরকার যেভাবে ওথ নিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার, এবং তারপরে এই জুলাই সনদ যেভাবে হয়েছে এবং যেভাবে পাশ হয়েছে, পুরো জিনিসটাই তো আসলে বিতর্কিত। মানে যদি ওই বিতর্কে মানে নতুন করে মানে প্রশ্ন তোলা হয় এবং তোলার সুযোগ তো ডেফিনেটলি থেকে যায়। না, দেখেন, যখন প্রথমে আপনার আর্মি চিফ তো দৌড়দৌড়ি করছে রাজনৈতিক দলদের নিয়ে, তখন একটা পর্যায়ে কিন্তু আলোচনা ছিল জাতীয় সরকার করা। বলা হয় যে বিএনপি এটা বাধা দিছে, একমত হয় নাই। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছে 3 মাস পরেই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে, ইলেকশন হয়, তো এখন দরকার কি জাতীয় সরকার? এইটা বলছে। এটা কিন্তু আলোচনায় আসে নাই। আলোচনা আসছে জাতীয় সরকারটা, কারণ সংবিধানে আছে 3 মাস পরে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে গেলে, অথবা সংসদ না থাকলে 3 মাস পরে। যদি ইলেকশন কমিশনের কোনো সমস্যা হয় তাহলে আরো 3 মাস হতে পারে। আচ্ছা, তো ওই সময় দেখেন 7 তারিখে আপনি দেখেন পল্টনে জনসভা করে নির্বাচন চাইছে বিএনপি 7 তারিখে। 7 তারিখ ওটা অবশ্য 5ই আগস্টে পরিবর্তন, 8 তারিখে সরকার আসছে, আগেই চাইছে, কিন্তু দাবিটা কিন্তু জারি রাখছে। কিন্তু এই সরকার আপনি খেয়াল করে দেখেন, প্রথম দিকে পাশ দিয়ে মানুষ হাঁটে, আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। অর্থাৎ এই সরকারের
যে ইমপ্রেশন, যে ধারণা তৈরি হয়েছিল যে সরকার ক্ষমতা থেকে যেতে চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার পরে কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির যে বক্তব্য ছাপা হয়েছে, হ্যাঁ, তো এখানে তো ওখানেও তো সংবিধান প্রধান উপদেষ্টা ভায়োলেট করছে। সাংবিধানিক দায়িত্ব চুক্তি হইলে বা বিদেশ সফর হইলে প্রেসিডেন্টকে ব্রিফ করা, কোনোদিন ব্রিফ করেন নাই, কোনোদিন দেখা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রেসিডেন্টের সাথে কখনো প্রধান উপদেষ্টা দেখা করেন নাই, এমনকি তার শেষে তার প্রেস উইং এর 3 জন তাদেরকে উড্র করে নেয়া, এটা ডিপ অ্যান্ড ডাম বানা ফেলাইছে। তো এই জন্য বলছি যে উনিও তো এখন যদি ধরেন একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি এইভাবে বাইরের গোপন কথা পরে জানাইলো কেন, ব্যাপারটা যদি এই হয় তাহলে তো ফাঁসবে দুইজনই। প্রধান উপদেষ্টা সাংবিধানিক হয়তো প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই, সে তো বলছে আমি সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার জন্য আমি এত কিছু সহ্য, বহুত বর্ণনা দিছে। সুতরাং আমি বলতেছি যে এইটা অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিরে একমত হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কোর্টে গেলে এটা আমার মনে হয় আমাদের একটা বিপদে পড়তে হবে। আচ্ছা, তো কোর্টে অলরেডি একটা রিট পিটিশন হয়েছে। রাজ্জাকি, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি নিজে আইনের মানুষ, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন যদি এই টোটাল প্রক্রিয়া, মানে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠন হয়েছে এবং জুলাই সনদ যেভাবে হয়েছে, যেহেতু সংবিধান, তিনি বলছেন যে সংবিধান জীবিত, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে কে? জুলাই সনদে কিভাবে কি প্রক্রিয়া স্বাক্ষর হতে পারে? কিন্তু এই দেশে একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষের মৃত্যু, এত স্যাক্রিফাইস, এবং একটা পুরো জিনিসটা ভেঙে চুরে একটা নতুন কাঠামো তৈরির মধ্য দিয়ে একরকমের হযবরল ছিল, সেটা পরিষ্কার। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার একমত হয়ে তারা কিন্তু এই জিনিসটা, অন্তর্বর্তী সরকারের গঠনটা এইভাবে করলো। যেভাবে হোক বিতর্ক ছিল, কিন্তু সেই জায়গায় নতুন করে বিতর্ক, মানে এই গণভোট নিয়ে একই সাথে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক তোলার সুযোগ নতুন করে কি তৈরি, মানে প্লট রেডি কিনা?